গতকাল দেখুন যে হাসনাত আব্দুল্লাহ যখন গাড়ির কথা বললেন যে গাড়ি তারা চায় এবং তারা নির্বাচনের আগে বলেছিল যে শুল্কমুক্ত গাড়ির, অবশ্য শুল্কমুক্ত গাড়ি চায়নি, গাড়ির বিষয়টা এসেছে, তো সেইটা বিষয় না, এটা নিয়ে কথা পক্ষে বিপক্ষে থাকতে পারে, কিন্তু যেটা প্রধান বিরোধী দলের যে নেতা জামাতের আমির সাহেব যেটা বললেন যে ছোটদের কথায় না বলতে নেই, আপনাদের মনে পড়বে, তো এই বিষয়গুলো কি আসলে বিরোধিতার ইঙ্গিত করে না এক ধরনের আমোদের প্রকাশ ঘটায়? সরকারি পুল থেকে যদি গাড়িটা দেয় তাহলে এটা অনেকের জন্য সুবিধা হয়, কারণ অনেকের এটা নাই, এই জায়গাটা থেকে গাড়ির ব্যাপারটা বলা হয়েছিল। বাংলাদেশের রাজনীতি এখন কোথায় দাঁড়িয়ে? একদিকে বড় বড় প্রতিশ্রুতি, জুলাই সনদ যেখানে বলা হচ্ছে কাঠামোগত পরিবর্তন, ক্ষমতার ভারসাম্য, কৃষক শ্রমিকের অধিকার এবং একটি নতুন প্রশাসনিক সংস্কৃতি গড়ে তোলার কথা, আর অন্যদিকে বাস্তবতা দেখছি সংঘর্ষ, অবিশ্বাস আর পাল্টাপাল্টি অভিযোগের উত্তপ্ত মঞ্চ। সরকার বলছে এই সনদের প্রতিটি অক্ষর শব্দ বাস্তবায়ন করা হবে, বিরোধীরা বলছে এটা এক ধরনের রাজনৈতিক ধোঁয়াশা, এমনকি কেউ কেউ সরাসরি প্রতারণা বলতেও দ্বিধা করছে না। প্রশ্ন উঠছে, এটা কি সত্যি পরিবর্তনের রূপরেখা নাকি নতুন এক রাজনৈতিক বয়ান? এর মধ্যে শিক্ষাঙ্গন আবারও উত্তপ্ত, ছাত্রদল এবং ছাত্র শিবির আবারও মুখোমুখি, একটি শব্দ গুপ্ত আর সেই শব্দ ঘিরে রক্তাক্ত সংঘর্ষ। এটি কি কেবল দেয়ালে লেখা নাকি বাংলাদেশের রাজনীতির গভীরে লুকিয়ে থাকা অবিশ্বাসের প্রতিচ্ছবি? এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আজ। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে RICL স্টিল। রাজনীতিতে অবিশ্বাস, এই শিরোনামে আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছে দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন মাহবুব আজিজ, সিনিয়র সাংবাদিক, সেই সঙ্গে আরও আছেন ফরিদুল হক, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি NCP। দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব মাহবুব আজিজ, যেমনটি বলছিলাম, সরকার যখন বলছে জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে, তখন বাস্তবায়নে বাধা কোথায়? এই সনদকে কেন্দ্র করে বিরোধী দলের এত অবিশ্বাস কেন? জি, ধন্যবাদ, শুভেচ্ছা সবাইকে। জুলাই সনদ নিয়ে তো আমরা 12ই মার্চ থেকে যে সংসদ অধিবেশন শুরু হয়েছে, আমরা দেখছি যে সংসদের প্রধান এবং মুখ্য আলোচনার বিষয়ই হচ্ছে জুলাই সনদ সংস্কার ইত্যাদি। দেশের যে আর সমস্যা ইত্যাদি, মানুষের জীবনযাপন যে নাভিশ্বাস উঠে যাচ্ছে, হামে শিশুরা মারা যাচ্ছে, বিভিন্ন ধরনের সমস্যা মোকাবেলা করতে হচ্ছে, সেগুলো নিয়ে কিন্তু বিরোধী দল মোটেই উচ্চকিত নয়, সরকারি দল তো উচ্চকিত হবার কথাই নয়। তো দেখে শুনে মনে হচ্ছে আসলে এক ধরনের হাসি খুশির সংসদ আসলে চলছে। যত আপনি বিরোধিতার কথা বলুন না কেন, এটা যেন এক ধরনের আহ্লাদের বিরোধ। গতকাল দেখুন যে হাসনাত আব্দুল্লাহ যখন গাড়ির কথা বললেন যে গাড়ি তারা চায় এবং তারা নির্বাচনের আগে বলেছিল যে শুল্কমুক্ত গাড়ির, অবশ্য শুল্কমুক্ত গাড়ি চায়নি, গাড়ির বিষয়টা এসেছে, তো সেইটা বিষয় না, এটা নিয়ে কথা পক্ষে বিপক্ষে থাকতে পারে, কিন্তু যেটা প্রধান বিরোধী দলের যে নেতা জামাতের আমির সাহেব যেটা বললেন যে ছোটদের কথায় না বলতে নেই, আপনাদের মনে পড়বে, তো এই বিষয়গুলো কি আসলে বিরোধিতার ইঙ্গিত করে না এক ধরনের আমোদের প্রকাশ ঘটায়? আসলে সংসদটা আসলে এরকমই এক ধরনের পরিস্থিতি। আপনারা যতই বলি না কেন তাদের বিরোধ, এবং বিরোধটাও মনে হয় অনেক ধরনের ফিক্সিং বিরোধ, অর্থাৎ তারা যেই সংসদটা তৈরি করতে পেরেছেন, বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলে যারা আছেন, তাদের মধ্যে এক ধরনের তৃপ্তির ছোঁয়া আমরা দেখতে পাই। তারা যতই বলুক না কেন রাজপথে তারা যাবে ইত্যাদি, এই সব এক ধরনের হুঙ্কার, তারা ঠিকই আছে। তারা অলরেডি উপজেলা যেই কার্যালয়ে পরিদর্শক কক্ষ নামে একটি কক্ষ তৈরি করছে, এবং সেখানে এটা বিরোধী দলের দাবিতেই প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন। তো এটা আমাদের যেই স্থানীয় পর্যায়ের প্রশাসন বা ক্ষমতা কেন্দ্রিক কাঠামো, যেটা দীর্ঘকাল ধরে বলে আসা হচ্ছে আর দাবি আছে যে এটা কেন্দ্রের যাতে হস্তক্ষেপ থেকে একটু দূরে থাকে। সংসদ সদস্যদের মূল কাজ কি? আইন প্রণয়ন, নির্বাহী যেই বিভাগ তাকে জবাবদিহিতার মধ্যে আনা, এই তো প্রধান কাজগুলো। এবং সেইগুলো না করে তারা যদি স্থানীয় পর্যায়ে গিয়ে উপজেলা চেয়ারম্যান, উপজেলা নেতৃত্বের সাথে, এমনিতেই সংসদ সদস্যের উপস্থিতি কিন্তু একটা ঘটনা স্থানীয় পর্যায়ে, সেইখানে যে তারা যদি, যেহেতু সেখানে সংসদ সদস্যের কক্ষ থাকার কোনো বিধানই নেই,
এই জন্য পরিদর্শক কক্ষ নামে এই কক্ষটি করা হচ্ছে। অর্থাৎ তারা তাদের মূল কাজ বাদ রেখে এই ধরনের কাজগুলো নানান রকম ফ্রন্ট খুলতে চাচ্ছে, যেগুলো আমাদের যে গণতান্ত্রিক যে বিধিবিধানের কথা আমরা বলছি, জুলাই সনদের কথা বাহ্যিকভাবে যতই বলা হোক না কেন, এর মূল যে আকাঙ্ক্ষা যে গণতন্ত্র, বাক স্বাধীনতা, জবাবদিহিপূর্ণ শাসন, সেই ক্ষেত্রে সরকারি এবং বিরোধী দল দুই পক্ষেরই উদাসীনতা আছে। বিশেষ করে সরকারি দল যখন গুম কমিশন, আপনার মানবাধিকার কমিশন, দুদক, তারপর পুলিশ সংস্কার ইত্যাদি ব্যাপারে যেই সমস্ত অনীহা দেখাচ্ছে, তাতে তো পরিষ্কার যে মূল বিষয়গুলো তো আইন এবং যে বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্নে, এটা কিন্তু 2001 সালেও বিএনপি এই কথা বলেছিল যে আমরা করে এরপরে দেখেন যে নানান প্রক্রিয়ায় কত বছর চলে এখনো গেছে। বলছেন জুলাই সনদের প্রতিটি অক্ষর শব্দ বাস্তবায়ন করবেন। হ্যাঁ, সেটা বলেছেন এবং সেটা তো তারা বলছেন, এবং সেটা যদি 5 বছরে যাওয়ার আগে 4.5 বছরে করেন সেটাও হতে পারে, কারণ প্রতিশ্রুতি একরকম। আরেকটা কথা হচ্ছে যেই আইন আপনার অধ্যাদেশ করে গেছে অন্তর্বর্তীকালীন সরকার, সেটা আইনে পরিণত করলে ক্ষতিটা হতো কি? 12 তারিখের পরে তো গুম বলে আর দেশে কিছু নাই। তাহলে আপনার যেই আইনকে আপনি কঠোর করবেন, আইন থাকলেই তো কঠোর করবার জায়গাটা আসে, আর আপনি তো আইনই রাখলেন না। আপনি গুমের যেই সমস্ত নানান রকম প্রমাণাদি আছে সেগুলো হারিয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এখন গুম যে আসলে কারা করেছে, কি করেছে, বিভিন্ন আমরা তো সবকিছু গোয়েন্দা বিভাগ বা নিরাপত্তা বাহিনীর উপরে চাপিয়ে দেই। সব গুমই যে গোয়েন্দা বিভাগ বা নিরাপত্তা বাহিনী করেছে তাও কিন্তু নয়। অনেক অন্তর্দ্বন্দ্ব, অনেক দলীয় কোন্দলেও কিন্তু গুম হয়েছে, সেগুলোও কিন্তু বিভিন্ন নেতার ভিডিওতে আমরা দেখেছি। সেগুলোও হারিয়ে যায় কিনা সেটাও একটা কিন্তু প্রশ্নের মুখে। সবকিছু মিলিয়ে গণতন্ত্র, জবাবদিহিতা ও আইনের শাসন এটা আসলে দলীয় নয়, যে কোন দল ক্ষমতায় আছে বা কোন দল বিরোধিতায় আছে তা কিন্তু নয়। কিন্তু যেহেতু এমন একটি নির্বাচন হয়েছে যেটা অন্তর্ভুক্তিমূলক নয়, সমাজের সবগুলো, দেশের সবগুলো প্রধান রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ করেনি, যে সর্বশেষ গ্রাহ্য নির্বাচনে যে 40% ভোট ছিল আওয়ামী লীগের, তারা সেখানে অনুপস্থিত ছিল। যদিও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন ছাত্রলীগের, সাবেক ছাত্রলীগও এখন যুক্ত হতে পারবেন, যে এই ছাত্রলীগ বা আওয়ামী লীগের নাম তারা শুনতে পারতেন না, এখন তাদেরকে তারা স্বাগত জানাচ্ছেন। অর্থাৎ সংসদে আমরা বসে গেছি, এখন আমাদের আকার আয়তন বড় করতে হবে। এই হচ্ছে আদর্শহীন রাজনীতির রূপরেখা, এবং সেই আদর্শহীনতা আমরা সব দলেই কম বেশি দেখতে পাচ্ছি। বিএনপিও কিন্তু আওয়ামী লীগের দীর্ঘদিনের কর্মীকে নারী আসনে মনোনয়ন দিয়েছে। কাজেই এই বিষয়গুলো সামনে আসছেই। আপনি কে কোন দল করছেন, আজকে আগামীকাল কে কোন দলে যাবে সেটাও আমরা বুঝতে পারছি না। আসলে রাজনৈতিক দল কি একটা রাজনীতিতে স্বার্থের দ্বন্দ্ব এক ধরনের দ্বিচারিতা দেখছেন? অবশ্যই, এবং শুধু দ্বিচারিতাই নয়, আমার কাছে মনে হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর যে আদর্শ কেন্দ্রিক চর্চা থাকবার কথা, সেগুলো বাদ দিয়ে যেন সবকিছু দখল করবার মানসিকতা, কে কতখানি বড় হয়ে আগ্রাসীভাবে ক্ষমতা দখল করতে পারবে তার প্রতিই যেন বেশি আগ্রহ। কারণ আপনি দেখুন, যারা দীর্ঘদিন ধরে সমস্যায় পড়েছে, 17 বছর যারা গুম খুনের শিকার হয়েছে, বিএনপিই তো সবচেয়ে বেশি হয়েছে, কারণ 13 সাল থেকে তাদের নেতাকর্মীদের উপরে বেশি হামলা এবং নানান রকম মামলা হয়েছে। তারাই যখন গুম এবং খুনকে অস্বীকার করছে, তারাই যখন তাদের নিজস্ব কর্মীদেরকে কোনো ক্ষেত্রে পাশ কাটিয়ে আওয়ামী লীগের কর্মীদেরকে মনোনয়ন দিচ্ছে, এনসিপি যখন বলছে ছাত্রলীগ আওয়ামী লীগকে তারা নেবে, তারপরে শেষ পর্যন্ত আপনার কি দেখা যাবে, হয়তো 2 দিন পর জামাত ইসলামীও বলবে যে আওয়ামী লীগকে আমরাই স্বাগত জানাচ্ছি। কাজে সবকিছু মিলিয়ে কি কারণে কে কাকে ফ্যাসিবাদী বলে সেটাও একটা বিতর্কের মধ্যে পড়ে যাবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব মাহবুব আজিজ ফরিদুল হক। ক্ষমতার বলয়ের রাজনীতি থেকে আমরা কতটা বেরোতে পেরেছি, আর জুলাই সনদ কেন বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে বাস্তবায়ন আটকে আছে? জি, ধন্যবাদ আপনাকে। ক্ষমতার বলয় ব্যাপারটা হচ্ছে যেভাবে বলা হয়, এটা আমাদেরকে আসলে রিফ্রেশ করা দরকার। রাজনীতির অন্যতম উদ্দেশ্য ক্ষমতায় যাওয়া, ক্ষমতা নিয়ে মানুষের জন্য কাজ করা, এটা রাজনীতির অন্যতম উদ্দেশ্য, মানে রাজনৈতিক দলগুলোর অন্যতম উদ্দেশ্য। এখন ব্যাপারটা হচ্ছে যে ক্ষমতাকে আপনি কিভাবে ব্যবহার করছেন। ক্ষমতার ক্ষেত্রে অনেকে ধরেন ক্ষমতার ক্ষেত্রে পরিচালনার কথা বলেন, যে আমরা রাষ্ট্র পরিচালনা করছি কিংবা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেতে চাই, কিন্তু এন্ড অফ দ্য ডেতে জিনিসটা ক্ষমতাই। এখন ক্ষমতার আবার ধরেন নগ্ন রূপও থাকে। সো এখন ক্ষমতায় রাজনৈতিক দলগুলোর অন্যতম প্রধান উদ্দেশ্য রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়া কিংবা ক্ষমতায় যাওয়া, আপনি যেভাবে এটাকে বলেন। কিন্তু এইটাকে নেওয়ার পরে আপনি কিভাবে ব্যবহার করতেছেন সেটা যেমন একটা প্রশ্ন, পাশাপাশি হচ্ছে আপনি যে রাষ্ট্রের ক্ষমতাটা নিলেন ওই রাষ্ট্রটা নিজে কেমন, আপনি সেই অনুযায়ী ফাংশন করবেন।
রাষ্ট্রটা যেমন আপনি সেই অনুযায়ী ফাংশন করতে আপনি না চাইলেও বাধ্য হবেন। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিই, মাহবুব আজিজ ভাইয়ের একটা কথার সাথে আমি একমত। উপজেলায় অফিস মানে উপজেলা পরিষদে পার্লামেন্ট মেম্বারদের যে অফিস, এটা অ্যাবসুলুটলি একটা ধরেন মানে কি বলে যে বাজেট ডিসিশন, অ্যাবসুলুটলি বাজেট ডিসিশন। কিন্তু ব্যাপারটা এটা ধরেন আবার বিরোধী দলের পক্ষ থেকে এটা চাওয়া হয়েছিল, বিরোধী দলের পক্ষ থেকে কিন্তু উপজেলা অফিস চাওয়া হয়নি। বিরোধী দলের পক্ষ থেকে বলা হয়েছে সংসদ সদস্যের জন্য এলাকায় অফিস দরকার, মানে তার নির্দিষ্ট কনস্টিটিউয়েন্সিতে। আর প্রবলেমটা হচ্ছে যে আপনি খেয়াল করেন, আমি নিজে কোনো নির্দিষ্ট কনস্টিটিউয়েন্সিতে এমপিদের যে জমিদারি, এটা আমি চাই না। কিন্তু যখন আমি এই ইলেকট্রাল সিস্টেমে ঢুকবো, আমার তো আসলে এলাকা লাগবে, কনস্টিটিউয়েন্সি লাগবে, এবং সিস্টেমটা এমনভাবে করা ওই কনস্টিটিউয়েন্সির যা কিছু ঘটতেছে সব কিছু এমপির উপরে নির্ভর করতেছে। খেজুর বিতরণও এমপির মাধ্যমে হচ্ছে, কিংবা খেজুর বিতরণ করতেছে আসলে প্রশাসন, লোকাল প্রশাসন, কিন্তু ওইখানে ইয়ের ভেতরে বলে দেওয়া আছে যে স্থানীয় এমপির পরামর্শক্রমে কিংবা তাকে জানিয়ে তাকে অ্যাকনোলেজ করে। খেয়াল করেন, একদম সর্বনিম্ন যে কাজ, মানে সবচেয়ে ধরেন প্রান্তিক যে কাজটা, ওই কাজটার মধ্যে এমপি আছে, এবং উপরে যত উপরে যাবেন সব কাজের মধ্যে এমপি আছে। এখন গাড়ির দাবিকে আসলে কিভাবে আমি গাড়ির দাবিতে আসতেছি, এমপিকে আপনি ল মেকিং জায়গা থেকে বের করে যত ধরনের স্থানীয় কার্যক্রম আছে সব কার্যক্রমের ভেতরে গত 50 বছর ধরে আপনি ঢুকিয়েছেন। মানে আমরা ছোট ছোট সংস্কারের জায়গাগুলোই পাচ্ছি না, ছোট ছোট সংস্কারের জায়গাগুলোই পাচ্ছি না, ক্রমাগত আরও ধরেন এটার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। মানে ব্যাপারটা হচ্ছে যে এই সিস্টেমটা হচ্ছে এরকম যে আপনি এখানে ঢুকলে এই অনুযায়ী আপনি ধরেন অনেক ক্ষেত্রে মানে বাধ্য হয়ে যাবেন, আপনাকে তো এলাকায় যেতে হবে, নাহলে আপনি ভোট কার কাছ থেকে আনবেন? আমি তো নিশ্চয়ই ঢাকায় থেকে কিংবা ধরেন বিরাট বড় পলিটিক্যাল বোঝাপড়া মানুষ হলে, আমি অনেক ভালো ল মেকার, এইটা যদি আমি প্রমাণ করতে সক্ষম হই, আমি এলাকায় না গেলে আমি ভোট পাবো? তার মানে, এবং এলাকার মানুষকে কিভাবে গ্রো আপ করা হয়েছে, বাংলাদেশের সাধারণ ভোটাররা কি জানে যে এমপি হচ্ছে সব কিছু করে দিবে, একেবারে ধরেন এলাকার স্থানীয় বিচার থেকে শুরু করে ধরেন চাকরি দেওয়া পর্যন্ত, কিংবা ধরেন এলাকার রাস্তাঘাট উন্নয়ন করা, সকল কিছু করবে এমপি। এই যে একটা পুরো সিস্টেম আপনি ডেভেলপ করছেন, এই সিস্টেমের মধ্য থেকে বের হওয়াই হচ্ছে গিয়ে একটা সংস্কার প্রক্রিয়া। সবগুলো বিষয় তো আমরা সব রাজনৈতিক দলকে একমত করতে পারিনি। গাড়ির ব্যাপারটা যেটা হয়েছে, সব রাজনৈতিক দলই মানে কি বলে যে সবাই বলেছেন ট্যাক্স ফ্রি গাড়ি নিব না আমরা, ট্যাক্স ফ্রি গাড়ির ব্যাপারটা ডিফারেন্ট। কিন্তু গাড়ি ছাওয়ার যে ব্যাপারটা হয়েছে যে ধরেন আমি যদি পার্লামেন্ট নির্বাচন, আমি তো গাড়ি নাই আমার, এখন এমপি যখন হবে তখন তার বিভিন্ন যোগাযোগের জন্য তার একটা গাড়ি দরকার। এটা তো একটা রাষ্ট্রীয় পদ, এমপি তো একটা রাষ্ট্রীয় পদ, জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে সে পার্লামেন্টে যাচ্ছে। এখন সরকার কিন্তু নির্বাচিত উপজেলা চেয়ারম্যান কিংবা আরও অন্যান্য পোস্টের অনেককে সরকারি গাড়ি দেয়, এটা সরকারি গাড়ির ইয়ে থেকে যায়, এবং ওই গাড়িটা হচ্ছে যতদিন উনি পদে থাকেন পদ পর্যন্ত গাড়িটা ব্যবহার করে, বরাদ্দ বাদ দিয়ে দিবে, কোনো অসুবিধা নেই, তো বরাদ্দ বাদ দিয়ে দিবে, মানে কিন্তু গাড়িটা তো তাকে অ্যারেঞ্জ করতে হচ্ছে। কিন্তু সরকারি পুল থেকে যদি গাড়িটা দেয় তাহলে এটা অনেকের জন্য সুবিধা হয়, কারণ অনেকেরই এটা নাই। এই জায়গাটা থেকে গাড়ির ব্যাপারটা বলা হয়েছিল মূলত। এটা কিন্তু রাষ্ট্রীয় সুবিধা ছাড়া কি আসলে এমপিরা জনগণের কাছে পৌঁছাতে পারে না? বিষয়টা কি এমন? না, রাষ্ট্রীয় সুবিধা ছাড়া এমপিরা জনগণের কাছে পৌঁছাতে পারে না, বিষয়টা এমন নয়, কিন্তু মানে তাদের এত কাজের মধ্যে ইনভলভ করা হয়েছে, এটা আসলে একটু ডিফিকাল্ট। ধরেন যিনি ঢাকা থেকে 400 কিলোমিটার দূরে যার ধরেন আসন, তাকে ধরেন একটা নির্দিষ্ট সময়ে সপ্তাহে অন্তত একবার দুইবার তাকে যেতে হয়, আবার পার্লামেন্টে আসতে হয়, এবং আরেকটা বাজে জিনিস করে রাখছে এখানকার এমপিদের কালচারের মধ্যে, এই প্রত্যেকটা জিনিসটা আমাদের কথা বলা দরকার। সেটা হচ্ছে যে এমপিদের দেখবেন অনেকের ক্ষেত্রে ইদানিং যেহেতু প্রচুর রিলস হয়, দেখবেন যে এমপিরা এই কিছুক্ষণ আগেই ধরেন মন্ত্রীর সাথে পার্লামেন্ট সেশনে ঝগড়া করছে, পরে আবার মন্ত্রীর সাথে এসে কথা বলতেছে। মন্ত্রীর সাথে কথা না বললে সে এলাকায় বরাদ্দ পাবে না, বরাদ্দ না পেলে সে এলাকার মানুষকে যে কমিটমেন্ট করছে সেটা সে রক্ষা করতে পারবে না। মানে এখানে এমন একটা প্যাচ, আপনি যখন মানে আপনাকে পার্লামেন্টেও যেতে হবে, পার্লামেন্টে যেও আপনি ধরেন ওইখানে একটা অসহায় অবস্থার মধ্যে থাকবেন যদি মন্ত্রী আপনাকে বরাদ্দ না দেয়, বিশেষ করে বিরোধী দলের মন্ত্রীদেরকে, ইভেন সরকারি দলের মন্ত্রীরাও মানে এমপিরাও মন্ত্রীদের পেছনে ঘোরে। আমরা যা দেখছি অর্থনৈতিক চাপ এবং জ্বালানি সংকট তো রয়েছে, সেই সঙ্গে জনগণের বলা হচ্ছে যে মৌলিক সেবাও বিঘ্নিত হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে, সেটা তো হচ্ছে। এই জায়গায় আসলে গাড়ির দাবি কিছুটা বিলাসিতা কিনা? গাড়ির দাবি ধরেন গাড়ির দাবি ধরেন এটা এমন একটা করা যেতে পারে, ঠিক আছে, যাদের ব্যক্তিগত গাড়ি নেই তাদেরকে একটা সাপোর্ট দেওয়া যেতে পারে, আবার এই মুহূর্তে এটা না নিয়ে কিছুদিন পরেও দিতে পারে যখন পরিস্থিতি ভালো হবে, হতে পারে এটা। এখন ধরেন মানে এমপিদেরকে গাড়ি আমরা দিব না, তাহলে কি সচিবদেরকে দিব, ইউএনওদেরকে দিব, কিংবা ধরেন উপজেলা পরিষদের চেয়ারম্যানদেরকে দিব? এগুলো তো অলরেডি আছে, এগুলো আমরা কি বাতিল করে দিব? এটা বাতিল করে দিলে সেটা কি সামলানো সম্ভব? মানে এটা তো শুনতে ভালো,
যে হ্যাঁ আমি র্যাডিক্যালি সবই বাতিল করে দিই, কিন্তু বাতিল করে দিলে কি আপনি সামলাতে পারবেন? এটার পরিমাণ তো আরও অনেক বেশি। সচিব, ইউনো, মানে আমি 3-4টা পোস্টের কথা বললাম, সচিব, ইউনো এবং ইয়েদের ক্ষেত্রে যে পরিমাণ, ইউনো তো একটা নির্দিষ্ট উপজেলার মধ্যে থাকেন, কিন্তু এমপিকে তো ধরেন ঢাকা এবং তার এলাকা এইটা একেবারে র্যান্ডমলি মুভ করতে হয়, মানে তারও তো একটা প্রয়োজনীয়তার জায়গা আছে। সে তো কিন্তু ধরেন সাধারণ মানুষের কাছে আসলে কি বার্তা যায়? না, সাধারণ মানুষের কাছে বার্তা তো এইটাকে ধরেন মানে ওই তাহলে একদম সিম্পল রুল করতে হবে যে কেউ পাবে না, এখন কেউ পাবে কেউ পাবে না, এই জায়গাটার মধ্যে তো ধরেন একটা অসুবিধা তৈরি হবেই। কারণ আপনি কালচারটা এরকম গড়ে তুলছেন যে আপনি ধরেন এমপির কাছে সকল উন্নয়ন কর্মকাণ্ড নির্ভর করতেছে। এমপি কত ভালো তদবির করে মন্ত্রীর কাছ থেকে রাস্তার কাজ নিয়ে তার এলাকায় করতে পারলো, তার উপরে ডিপেন্ড করবে সে আগামী নির্বাচনে ভোট পাবে কি পাবে না। এখন তাকে তো আপনি ওই ভোটের রেসে, ওই ব্যাড রেসের মধ্যে তাকে আপনি ঢুকাইছেন। এমপিরা যেই পরিমাণ অন্যান্য কাজের মধ্যে যুক্ত থাকে, যুক্তর মধ্যে তাকে আসলে ল মেকিং কাজের মধ্যে সে খুবই কম যুক্ত থাকে। এবং এইটার কারণে আরেকটা মজার জিনিস হয়েছে, যেহেতু পার্লামেন্টে আর্টিকেল 70 আছে, মানে কনস্টিটিউশনে আর্টিকেল 70 আছে, এমপির আসলে আইন তৈরির ক্ষেত্রে খুব বেশি ভোট দেওয়ার দরকার নেই। আপনি যদি পার্লামেন্ট সেশনে যান, আমি এবার প্রথমবারের মতো গিয়েছিলাম, যিনি চিফ হুইপ ঘুরতে থাকেন, এরপরে যিনি কথা বলবেন কিংবা আরেকজনের পরে যিনি কথা বলবেন, ওনাদেরকে গিয়ে উনি বুঝাতে থাকেন। কিন্তু ফরিদুল হক, গাড়ির দাবি বনাম জনগণের ভাগ্য উন্নয়ন সমীকরণটা মিলে কিনা সে আলোচনায় ফিরতে চাই বিরতির পর। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে RICL স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। ফরিদুল হক, যে আলোচনায় আমরা ছিলাম, বিরোধী দলকে এই মুহূর্তে শুধুমাত্র বিরোধিতার খাতিরেই বিরোধিতা করছে। একদিকে আমরা দেখছি যে সাধারণ জনগণ নিত্য প্রয়োজনীয় ব্যয় মেটাতে রীতিমতো হিমশিম খাচ্ছে, অন্যদিকে জুলাই সনদকে কেন্দ্র করে যে ধরনের আমরা বিরোধিতা দেখছি বিরোধী দলের, এবং হাসনাত আব্দুল্লাহর গাড়ির দাবি, সবকিছু মিলিয়ে সমীকরণ মেলে কি? না, তা তো নিশ্চয়ই, কেন মিলবে না, মানে এটা বিরোধিতার ক্ষেত্রে কেন? প্রথমত হচ্ছে জুলাই সনদ তো আমাদের কমিটেড ইস্যু, সবাই মিলে কমিটমেন্ট করে জুলাই সনদ করা হয়েছে। যখন এখান থেকে সরকার বেরিয়ে গেছে তখন স্বাভাবিকভাবেই তো এটার প্রতিবাদ করতে হবে আপনাকে। আরেকটা ব্যাপার হচ্ছে যে মানে কারেন্ট যে ইস্যুগুলোকে সলভ করতে পারেনি সরকার, কিংবা ব্যর্থতার পরিচয় দিয়েছে, আপনার ধরেন ঈদের যে সড়ক ব্যবস্থাপনা কিংবা যোগাযোগ ব্যবস্থাপনা, হামের ইস্যু, জ্বালানি ইস্যু, প্রত্যেকটা ইস্যু নিয়ে আমরা সংসদের বাইরে সব জায়গাতেই তো আমরা ভয়েস রেজ করতেছি এবং আমরা সরকারকে বারবার আহ্বান জানাচ্ছি। বিশেষত ধরেন জ্বালানি ইস্যুটা যেটা, এটা ধরেন যুদ্ধের কারণে ঘটেছে, যুদ্ধের জন্য আমরা নিজেরা কেউই দায়ী না। এই ধরনের পরিস্থিতিতে সারা পৃথিবীতে একটা গণতান্ত্রিক সরকার প্রথমত যেটা করে, একটা ন্যাশনাল কাউন্সিল করে, সেখানে সকল স্টেক হোল্ডারদেরকে কনফিডেন্সে নেয়। কনফিডেন্সে নিয়ে যখন সবাই মিলে এটাকে আমরা একসাথে মুভ করি, তখন জিনিসগুলো এমনিতে অনেক নর্মাল হয়ে যায়। কিন্তু সরকার বরাবর যেটা করতেছে, 2 দিন আগেও বলছে, গতকালকে সম্ভবত প্রেস অ্যাডভাইজার বলছেন যে কি বলে যে মজুদের কোনো সংকট নেই। তো মজুদের সংকট নেই, তাহলে তো ডিস্ট্রিবিউশনের সংকট আছে। এই সংকটটার সমাধান কিভাবে করবেন সেটা প্ল্যান। সরকারের তরফ থেকে বলা হচ্ছে আমরা বারবার বলছি যে সবাইকে কনফিডেন্সে নিয়ে এটা করেন। আমরা তো বারবার এই দাবি জানাচ্ছি। সরকারের দিক থেকে কোনো মানে কি বলে রা নাই প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে রা কি, তারা তো হচ্ছে স্বীকারই করছে না যে একটা প্রবলেম আছে। অথচ পেট্রোল পাম্পে ধরেন কি বলে যে কিলোমিটারের পরে কিলোমিটারের লাইন, এখন মজুদ পর্যাপ্ত আছে, ডিস্ট্রিবিউশন হচ্ছে না, এখানে কি বলে যে জনগণ সাধারণ ভোক্তারা পাচ্ছে না। এবং সরকারের দিক থেকে আরেকটা খুব বাজে উদাহরণ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, বারবার প্যানিক বাইংয়ের কথা বলতেছে। প্যানিক বাইং 5-7 দিনের বেশি থাকে না এবং বারবার সাধারণ ভোক্তাদেরকে ট্রিগার করা হচ্ছে, তাদের দিকে আঙুল তোলা হচ্ছে যে এরা মানে বেশি কিনতেছে। কিন্তু সিন্ডিকেটটা যেখানে হয়, যারা লাভ করতে পারে তাদের দিক থেকে নজর সরিয়ে দেওয়া হচ্ছে। আপনি খেয়াল করে দেখেন, যেদিন দাম বাড়ানো হলো ওই দিন রাতেই কিংবা পরের দিন সকালেই পেট্রোল পাম্প মালিকদের যে সমিতি, যে সংগঠন, তারা সরকারকে সাধুবাদ জানিয়েছে। কেন সাধুবাদ জানিয়েছে? দাম বাড়ালে তার কি লাভ? তার তো কমিশন সেম, দাম বাড়ালে তো তার লাভ হওয়ার কথা না, তার কিন্তু সাধুবাদ কেন জানাচ্ছে? এরপরে তো প্রবলেম সলভ হয়নি। মানে এখানে একটা বড় সিন্ডিকেট কাজ করছে, যারা এই ইস্যুটাকে কাজে লাগিয়ে একটা বড় অঙ্কের টাকা লুটপাট করছে বলে এটা মোটা দাগে বোঝা যাচ্ছে ব্যাপারটা। এবং এটাকে যেভাবে ডিল করা দরকার ছিল সেভাবে ডিল করছে না সরকার। এটা নিয়ে কিন্তু আমরা বারবার প্রস্তাব দিয়েছি যে এটা নিয়ে একটা ন্যাশনাল কাউন্সিল করেন, যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে মতামত নেন, এবং যারা এই ধরনের পরিস্থিতি সামলাতে অভিজ্ঞ এবং দক্ষ তাদেরকে আপনি অনবোর্ড করেন, তারা পরামর্শ দেখছে কিভাবে হবে। আপনি খেয়াল করে দেখেন যে আমাদের কিন্তু 2003 সালে খালেদা জিয়ার সরকার একটা এনার্জি রেগুলেটরি কমিশন করেছিলেন, একটা আইন করেছিলেন। এইটা আবার 2022 সালে এই কমিশন কিন্তু জ্বালানির তেলের দাম সহ সকল জ্বালানি একটা গণশুনানির মাধ্যমে, সরকার কিন্তু রেট নির্ধারণ করতে পারতো না, এটা কিন্তু একটা প্রসেস ছিল।
প্রায় 20 বছর এইভাবে চলেছে। 2022 সালে এই আইনে সংশোধনী এনে শেখ হাসিনা এই মানে কি বলে যে এই রেগুলেটরি কমিশনের যে ক্ষমতা, সেই ক্ষমতা নির্বাহী বিভাগের কাছে তুলে নেয়। সরকার কিন্তু নির্ধারণ করতে পারতো না, কমিশন সরকারকে নির্ধারণ করে দিত। এবং পুরো জ্বালানি ব্যবস্থাপনাটা, বিদ্যুৎ খাত তো আছেই, আপনার এই যে তেলের যে ব্যাপারটা, এটা একটা মনোপলি। একটা কোম্পানি শুধুমাত্র এটা আমদানি করে, ডিস্ট্রিবিউট করে 3টা কোম্পানি দিয়ে। কাদের কাছ থেকে আমদানি করে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এইবার শুনলাম এরকম যে 2টা কোম্পানিকে এমন অর্ডার দিয়েছে যাদের কোম্পানির ওয়েবসাইট নাই, তাদেরকে খুঁজে পাওয়া যায় না, তারা আগে এই ধরনের বড় কাজ করেছে, এরকম পাওয়া যায় না। তার মানে এই পুরো চক্রটার মধ্যে ওই পুরনো পথে, পুরনো কায়দা করে, মানে আপনি আইন কানুন করে, রাষ্ট্রকে ব্যবহার করে এইখানকার মানুষের টাকা এক জায়গা করে লুট করার একটা ফন্দি, এটাই দেখা যাচ্ছে। প্রতিনিয়ত বলতে হবে। তেল নিয়ে তেলস্মাতির এই কারণ কি? সরকার থেকে বলা হচ্ছে যে তেলের কোনো সংকট নেই, মজুদ পর্যাপ্ত রয়েছে। অন্যদিকে মাঠের বাস্তবতা আবার ভিন্ন বাস্তবতা দেখাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে অপচয় এবং পাচার রোধে দাম বাড়ানো হয়েছে। আচ্ছা, তেলের ব্যাপারে আসার আগে যেখানে সবচেয়ে বেশি তেল সেটা নিয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে জাতীয় সংসদ। একজন বলেছেন যে সংসদেই বেশি তেল পাওয়া যাচ্ছে। বেশ আমোদ আহ্লাদের যে সংসদ, সেখানে কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তি হয়েছে একটি কথাও শুনবেন না। সেখানে যে অন্তর্বর্তীকালীন সরকারের যে 18 মাসের দুর্নীতি, অনিয়ম, দুঃশাসনের কোনো কথা কিন্তু কেউ কথা বলছে না। কারণটা কি? কারণ এই মূল জায়গাটিতে শুভঙ্করের ফাঁকি তো রয়ে যাচ্ছে। কারণ আপনি আজকে যেই জায়গাতেই আপনি ধরেন, যেইখানে এই অনিয়ম দুর্নীতির জায়গাগুলোতে কথা বলা দরকার, বিশেষ করে দেশের যে আপনি চুক্তি করা, দেশের স্বার্থ বিসর্জন দিয়ে বারবার আমরা শুনলাম এই যারা আন্দোলন করেছে বিভিন্ন সময়ে যে ভারতীয় আধিপত্যবাদ ইত্যাদি, দিল্লি না ঢাকা। তো দিল্লি না ঢাকার জায়গায় কি যে হলো, এইটা নিয়ে একটি কথা বলবে না বিরোধী দল। বিরোধী দল তাদের গাড়ি নিয়ে ব্যস্ত হবে। বিরোধী দল বলবে যে আমরা গ্রামে যাব, আমরা মানুষের কাছে যাব। তো মানুষের কাছে না গেলে আপনি এমপি হলেন কি করে? এতদিন আপনাকে কে গ্রামে নিয়ে গিয়েছিল? তার মানে আপনারা কি একটা কুচি কাচার দল? আপনাদেরকে গাড়ি করে সরকারের কাছে নিয়ে যেতে হবে মানুষ যাতে আপনাদের চিনতে পারে। এখন সরকার বা বাংলাদেশের মানুষের প্রয়োজন হচ্ছে আপনাদেরকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করা, কারণ গ্রামের মানুষ আপনাদের চেনে না। তা আপনারা জিতলেন কি করে? অর্থাৎ এই জনপ্রতিনিধিদের ভাগ্য উন্নয়ন না জনপ্রতিনিধিদের ভাগ্য না, জনপ্রতিনিধিদেরকে পরিচিত করানো। কারণ আমরা কোনোদিন শুনি নাই গত 50 বছরে এমপিদেরকে গ্রামের লোক চেনে না। এমপিরা তো ওখান থেকে চেনেই তো এমপি হন, তারা তো তৃণমূল থেকে উঠে আসেন। এভাবেই তো রাজনীতি করবার কথা। কিন্তু এবার তো যে গিয়েছেন তারা শীতের পাখির মতো, এবং তারা যখন গিয়েছেন তখন শুনেছি তাদের দাদা বা পরদাদারা বিরাট বিরাট জমিদার 200 গাড়ি নিয়ে তখন গেছেন। তখন গাড়ির অসুবিধা হয় নাই, আর এখন গাড়ির প্রয়োজন হচ্ছে, কারণ এখন তারা সংসদ সদস্য হয়ে গেছেন। কাজে এই প্রশ্নগুলো কিন্তু খুব চলে আসছে। ওনারা যখন বলছেন যে 50 বছরে ঢুকিয়েছেন এই সমস্ত নিয়ম কানুন, এখন আমরা কি করব? আসলে ঢুকিয়েছেন না। 50 বছর ধরে বিভিন্ন জায়গায় যারা অযোগ্য, যারা তারা দখল করেছেন। যার কাজ নয় তারা সেটা করতে চেয়েছেন। রাজনীতি তো সকলের কাজ নয়, কিন্তু যিনি রাজনীতিতে বাইরে থেকে এসে জোর করছেন এবং শূন্যস্থান দখল করতে চাচ্ছেন, তখন তাদেরকে পরিচিত করানোর দায়িত্বটাও যেন সরকারকে নিতে হবে। এই তো আমরা পরিস্থিতিটা দেখতে পাচ্ছি। আপনার কিন্তু এভাবেও দেখতে হবে জিনিসগুলো। আপনাদের মূল কাজ মানুষের সমস্যা নিয়ে কথা বলা। আপনি এই ভাই যে এই তেল নিয়ে এতখানি কথা বললেন, এই এতখানি কথাও কিন্তু সংসদে হয়নি। তিনি যে দুই একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য দিলেন, এই তথ্য কিন্তু সংসদে এইভাবে আলোচনা হয়নি যে মাত্র একজন আমদানি করে। তাহলে কেন তারা এতবার যে ওয়াকআউট করে? তেল প্রসঙ্গে একবার তো ওয়াকআউট দেখলাম না, যে আমাদের কমিটি তৈরি করেন, আমাদের মানুষের এই সমস্যা হচ্ছে। আপনি 4 কিলোমিটার 5 কিলোমিটার লম্বা লাইন, আর আপনারা সরকার বলছেন যে কোথাও কোনো সমস্যা নাই। এটা কি তামাশা নাকি? এবং এইখানে যে অবস্থা দাঁড়িয়েছে, কয়েকজন মানুষ মারা গেছে তেল নিতে গিয়ে। চলমান সংকটের মধ্যে কিন্তু আমরা দেখছি শিক্ষাঙ্গন আবার উত্তপ্ত হয়ে উঠেছে। আবারও সেই গুপ্ত রাজনীতি বিতর্ক। গুপ্ত কি আসলে মূল সমস্যা, নাকি এটা রাজনৈতিক ট্যাগিং কালচার? আমি প্রশ্নটি রেখে যাচ্ছি, বিরতির পর ফিরছি। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের রিপোর্টে আবারও বিরতি নিচ্ছে, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে আরআইসি স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। মাহবুব আজিজ, বাংলাদেশের চট্টগ্রামে একটি কলেজে গ্রাফিতিতে গুপ্ত শব্দ লেখা নিয়ে মঙ্গলবার ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের পর দুই সংগঠনের পরস্পর বিরোধী অবস্থানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় উত্তেজনার আভাস পাওয়া যাচ্ছে। আমরা দেখছি আবারও গুপ্ত রাজনীতি বিতর্ক। সমস্যা কি আসলে গুপ্ততে, নাকি এটি আসলে রাজনৈতিক ট্যাগিং কালচার? না, আসলে ট্যাগিং কালচার বলে এটাকে এড়িয়ে যাওয়ার কোনো উপায় নাই। গুপ্ত যে সংস্কৃতি, এটা তো খুব বড় আকারে আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে আপনি দেখুন যে গণ অভ্যুত্থান, 24-এর গণ অভ্যুত্থানে
এই গুপ্ত হিসেবে শিবির কর্মীরা ছাত্রলীগের মধ্যে ছিল, তারা এই গণ অভ্যুত্থানের পরপর অনেকেই আত্মপ্রকাশ করেছে বিভিন্নভাবে। তো এই বিষয়টা এসেছে সামনে এবং দেখা গেছে যে আপনি বিভিন্ন সময়ে সেই ৭১ বলুন, তারপর ৮৬-তে একবার, ৯৬-তে একবার, প্রত্যেকবারই কিন্তু জামাতে ইসলামী নানানভাবে আবির্ভূত হয়েছে। একবার তো পুরো জাতির বিরুদ্ধে দাঁড়িয়ে গেল ৭১ সালে, তাদের যে ভূমিকা চিরদিনের জন্য বিতর্কিত। ৮৬ সালে তারা নির্বাচনে ঠিক শেষ মুহূর্তে গিয়ে তারা আওয়ামী লীগের সাথে জোট বেঁধে বিএনপিকে একা ফেলে এরশাদকে গ্রাহ্য করবার একটা নির্বাচনে চলে গেল, যাতে এরশাদকে কার্যকর রাষ্ট্রপতি হিসেবে আরও অনেক দিন থাকতে পারে। তো এই বিষয়গুলো সবকিছুই তো মানুষের মনে আছে। আর তাদের মূল শক্তি কিন্তু ছাত্র শিবির। এখান থেকে যেহেতু একটা ক্যাডার পলিটিক্স, অন্য রাজনৈতিক দলগুলোর সাথে তাদের পার্থক্য আছে। যে কেউ কিন্তু জামাতে হঠাৎ করে বড় নেতা হতে পারে না, একদম তৃণমূল থেকে ধাপে 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 উঠতে হয়। অন্য রাজনৈতিক দলগুলো যেখান থেকে চাঁদা সংগ্রহ করে, চাঁদাবাজি করার একটা টেন্ডেন্সি আছে। আর জামাত ইসলামী এমনই একটা ক্যাডার দল যে তাদেরকে কিন্তু নেতাকর্মীদের দিতে হয় ৫%, যে আয় করুক না কেন। কাজে এগুলো কিন্তু ইতিবাচক দিক। এবং আপনি যতই জামাতের সমালোচনা করুন না কেন, তাদের যে সাংগঠনিক যে কার্যক্রম, এটা অনেকটা বামপন্থীদের মতো, এটা এক ধরনের ক্যাডার পলিটিক্স। কাজেই এই জায়গাগুলোতে তারা একদম সিদ্ধান্ত নিয়ে আপনার গুপ্ত রাজনীতিতে অংশগ্রহণ করছে। কিন্তু গুপ্ত রাজনীতি কি নৈতিকভাবে সমর্থনযোগ্য কিনা? অবশ্যই না, এবং সমর্থন নয় দেখেই তো এই কথাটা সামনে আসছে। কিন্তু সেটা শিবির কর্মীরা এটা নিতে পারছেন না যে আমাদেরকে কেন গুপ্ত বলা হবে, এটা নিয়েই তো তারা আক্রমণ করছেন। এবং আমরা এর আগেও আপনি ৭০ দশকে দেখবেন, ৮০ দশকে, ৯০ দশকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়তে কয়েক দফা ছাত্রদল, ছাত্রলীগ মিলে শিবিরকে বিতরণ করেছে, একদম মানে দুই দল একসাথে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটেছে এই গুপ্ত রাজনীতির ইয়েতেই অভিযোগে। তো সেই বিষয়গুলো সামনে এসেছে এবং এটা একদিক থেকে অবশ্যই প্রশংসনীয় যে গুপ্ত রাজনীতি সমাজে গ্রহণযোগ্য নয়। আসলে আপনাকে প্রকাশ্য হতে হবে। যা আপনার আদর্শ, আপনি শরিয়া আইনের রাজনীতি করতে চান, সেটা প্রকাশ্যে বলেন। এটা নিষিদ্ধ কিছু নয়। যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে আপনি গণতান্ত্রিক মত প্রকাশ করুন প্রকাশ্যে, গোপনে নয়। এইটাই এই আহ্বান রাজনীতির, এবং সেটা যখন ছাত্রদল করছে সজোরে, আমরা এটা গণতান্ত্রিক সংস্কৃতির শুভ লক্ষণ বলেই দেখি। ধন্যবাদ জানাচ্ছি মাহবুব আজিজ। ফরিদুল হক, গুপ্ত বিতর্কে কিন্তু ইতিমধ্যে শিক্ষাঙ্গনে আবার হল ক্যাম্পাস শিক্ষা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণে রাখার রাজনীতি আলোচনা এসেছে। আবারও কি শিক্ষাঙ্গনে পুরনো সংস্কৃতির ধারা ফিরছে কিনা? চেষ্টা করা হচ্ছে, এটার একটা চেষ্টা আছে। ওইখান থেকেই সংঘাতের শুরু আসলে। মানে এবার যেটা হয়েছে যে গণ অভ্যুত্থানের পরে পরিস্থিতি তো ভিন্ন ছিল, যেই কারণে ওই অর্থে মানে হল দখল কিংবা শিক্ষাঙ্গন দখল রাখার যে পুরনো কালচার, ওইটা ছিল না ওই অর্থে, একেবারে ম্যাসিভ অর্থে ওইটা ছিল না। এবং ওইটা যেখানে যেখানে করার চেষ্টা করা হয়েছে সেখানে সেখানে বাধাগ্রস্ত হয়েছে যারা এটা করতে চেয়েছে। তো ওইটারই আবার একটা নতুন চেষ্টা। আপনি এখনও যদি ধরেন নির্বাচন হয়ে গেছে ২-৩ মাস, সাধারণত আমরা অনেক আগের নির্বাচনগুলোর কথা মনে আছে, নির্বাচনের ১-২ দিন আগে টের পাওয়া যেত যে কারা ক্ষমতায় আসতেছে। ওই রাতেই, নির্বাচনের আগের রাতে কিংবা নির্বাচনের দিন রাতেই হল দখল হইতো। এবার কিন্তু এরকম কোনো ঘটনা ঘটেনি, কিন্তু এটার একটা চেষ্টা আছে। তো এইটা ব্যাপারটা হচ্ছে যে, এবং এর মাধ্যমে সংঘাত ছড়িয়ে দেওয়া, আবার সন্ত্রাসী কার্যক্রম শিক্ষাঙ্গনে ফিরিয়ে আনা, এইটার একটা চেষ্টা আছে। এবং সাধারণত বাংলাদেশের কালচারে সরকারি দলের ছাত্র সংগঠনই এই কাজগুলো করে, কারণ এটার সাথে অনেকগুলো ব্যাপার জড়িত আছে। কারণ এখানে বাণিজ্য এবং ধরেন লুটপাট, চাঁদাবাজি এগুলোও যুক্ত আছে। এটার জন্য খুব সিম্পল ব্যাপার, সেটা হচ্ছে যে হোয়াট এভার ইট ইজ, আপনি মানে ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ চালু রাখতে হবে। এই ব্যাপারে কোনো ইয়ে নেই। ছাত্র সংসদ যেগুলো হয়েছে সেগুলোকে আবার মানে মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে দ্রুততম সময়ে নির্বাচন দিতে হবে। যেগুলোতে হয়নি ইতিমধ্যে সেগুলোতে নির্বাচন চালু করতে হবে। এটা হচ্ছে একদম মানে সিম্পল কথা। দ্বিতীয় কথা হচ্ছে শিক্ষক রাজনীতি, এটা বন্ধ করতে হবে। এই দুইটা জিনিস হচ্ছে প্রধান জায়গা। এইটার বাইরে যদি তাহলে আসলে যেটা হয় যে যখন ছাত্রনেতাদের ভোট চাইতে যেতে হয়, তখন সন্ত্রাস থেকে এবং এই চাঁদাবাজি থেকে সে দূরে থাকে স্বাভাবিকভাবেই, তখন নেতৃত্ব ডিফারেন্টভাবে গড়ে ওঠে। আর শিক্ষকরা যখন রাজনীতির মধ্যে জড়িয়ে যায়, তখন শিক্ষকরা হচ্ছে ওই ধরনের নেতাদেরকে এম্পাওয়ার করে। কারণ রাজনীতির মধ্যে জড়ায় তো কি, পদ পদবি, টাকা পয়সার জন্যই তো। শিক্ষকদের তো নাইলে রাজনীতিতে জড়ানো দরকার কি? তো এবং বিশ্ববিদ্যালয়গুলোতে ব্যাপক পরিমাণ ফান্ড যায়, সেই ফান্ডের একটা অংশ ধরেন বিভিন্নভাবে তারা লুটপাট করার একটা
সিন্ডিকেট লাগে তো সেখানে ছাত্র, শিক্ষক, প্রশাসন, স্থানীয় রাজনৈতিক নেতা সব মিলিয়ে তো সিন্ডিকেটটা হয়। এবং এখানে দেখবেন যে এরকমও হয়, যেমন আমার এলাকাতে ছাত্ররা আন্দোলন করে কুয়েটের ভিসিকে সরাইছিল, সেই ভিসিকে আবার নিয়োগ দিয়েছে নির্বাচিত সরকার এসে, কারণ তাদের লোক। এই যে কালচারটা, এইটার জন্য ছাত্র সংসদ চালু রাখা এবং হচ্ছে যে আপনার শিক্ষক রাজনীতি বন্ধ ধন্যবাদ করা। জানাচ্ছি ফরিদুল হক। কিন্তু আরেকটি বিষয় আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, আমরা শুনলাম যে ছাত্রলীগকে স্বাগত জানাচ্ছে এনসিপি, সেটা কি আসলে নিজেদের দল ভারী করার কৌশল? না, ছাত্রলীগকে স্বাগত না, এটা আপনি জিনিসটা বুঝতে হবে। বিভিন্ন রাজনৈতিক দলের লোকেরাই মানে অনেক সময়তেই ধরেন বিএনপি যখন গড়ে উঠতেছে তখন বিএনপিতে তো বিভিন্ন রাজনৈতিক দলের লোকেরা যোগ দিয়েছে, মুসলিম লীগের লোকেরাও যোগ দিয়েছে, ন্যাপের লোকেরাও যোগ দিয়েছে। এখন আমাদের দলেও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আসতেছে, এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া, আসতেই থাকবে। নতুন একটা দল, এখানে একটা নতুন হোপ ক্রিয়েট হয়েছে, নতুন রাজনৈতিক দল। এখানে বলা হয়েছে যে গণ অভ্যুত্থানের মধ্যে যারা পক্ষে ছিল, যারা কোনো সন্ত্রাস, চাঁদাবাজি, অন্যায়ের মধ্যে জড়িত নয়, এই ধরনের পজিটিভ নেগেটিভ রাজনীতিতে যারা নেই, সে যদি ভবিষ্যতে অন্য কোনো দল করেও থাকে, ঠিক আছে, ইভেন কথার কথা ক্ষেত্রে বলা হয় যে যদি ছাত্রলীগ করেও থাকে তাও সে আসতে পারে, যদি সে গণ অভ্যুত্থানের পক্ষে থাকে এবং এই ধরনের অন্যায় কর্মকাণ্ডের মধ্যে না থাকে। প্রশ্নটা হচ্ছে ওইখানে। ধন্যবাদ জানাচ্ছি ফরিদুল হক। মাহবুব আজিজ, 10 সেকেন্ডে যেটা হচ্ছে যে আমি এর আগের কথার সঙ্গে একটু যুক্ত করতে চাই যে জামাত চাঁদাবাজির সাথে সরাসরি যুক্ত না হলেই তাদের মতো করে যে দখলবাজিটা করে, যেমন গত অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে প্রশাসন তাদের দখলে ছিল, সেই প্রশাসন দখল করে ছাত্র সংসদের নির্বাচনগুলো তারা নিজেদের দখলে নিয়ে গেছে। এই সমস্ত তৎপরতাও কিন্তু গুপ্ত রাজনীতির একটা লক্ষণ, এবং তারা নৈতিকতার কথা সামনে বলে, মানে রাজনীতিতে খোলস বদলের এক ধরনের প্রবণতা আপনি দেখেন। ধন্যবাদ জানাচ্ছি জনাব মাহবুব আজিজ, ধন্যবাদ জানাচ্ছি ফরিদুল হক আপনাকে। দর্শক, এখানেই শেষ করছি জনতন্ত্র গণতন্ত্রের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।